আমরা যখন মার্কেটে ইনভেস্টমেন্ট করা শুরু করি তো সেই টাইমে কিন্তু আমাদের মনে একটা অ্যাসপিরেশন থাকে যে আমরা এখান থেকে একটা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট অ্যাচিভ করব বা একটা মোটা টাকা ইনকাম করবো বা একটা ভালো এখানে ওয়েলথ ক্রিয়েট করব। তো নো ডাউট এটা থাকা দরকার, কারণ উইদাউট অ্যাসপিরেশনে কিন্তু আমরা কোনোদিনই একটা লাইফে বড় কিছু অ্যাচিভ করতে পারবো না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই অ্যাসপিরেশন গুলো পেছনেও একটা কিছু কিছু মিথ থাকে বা কিছু কিছু মিসকনসেপশন থাকে, বা যেটাকে আমরা সহজ ভাষায় ভ্রান্ত ধারণা বলতে পারি। তো আজকের ভিডিওর মধ্যে মূলত এই এরকম তিনটি ভ্রান্ত ধারণা আমরা তুলে ধরবো, এবং এখান থেকে যদি আমরা এই মিসকনসেপশন গুলো থেকে বেরোতে পারি, বেরোয় এই স্টক মার্কেটের নেগেটিভ সাইডগুলো দেখে তারপরেও যদি ইনভেস্টমেন্ট করি এবং এই জার্নিটা কন্টিনিউ করি, তাহলে আমার মনে হয়, তো সেক্ষেত্রে আমার মনে হয় ডিসিশন গুলো আরো ভালো হবে এবং আমাদের যে ইনভেস্টমেন্ট ফিলোসফি বা আমাদের থিঙ্কিং এর উপর আমরা কিন্তু স্টিক থাকতে পারবো। কেন কি কোনো জিনিসের আমরা কিন্তু সবসময় ভালো জিনিসটা লক্ষ্য করি, কিন্তু এর ডার্ক সাইডটা বা নেগেটিভ সাইডটা আমরা ইগনোর করে চলি আমার মনে হয়। তো সেক্ষেত্রে এই নেগেটিভ পয়েন্টগুলো জানার পরেও যদি আমরা ইনভেস্টমেন্টটা কন্টিনিউ করি বা এই মার্কেটে আমরা লং টার্মের খেলোয়াড় হিসেবে আমরা ইনভেস্টমেন্ট করি, তো সেক্ষেত্রে কিন্তু জার্নিটা অনেকটা ফলপ্রসূ হবে। তো এই আজকের ভিডিওর মাধ্যমে মূলত এই তিনটি মিস্টেক্স এর কথা তুলে ধরবো এবং আশা করি ভিডিওটা প্রত্যেকে ভালো লাগবে। তো যারা এই চ্যানেলে প্রথম এসেছো তাদের বলে রাখি, আমার নাম দীপাঞ্জন, আমি মিউচুয়াল ফান্ড, পার্সোনাল ফাইন্যান্স এবং স্টক মার্কেট রিলেটেড ভিডিও বানাই। আমি যেটা শিখেছি লাস্ট কয়েক বছর ধরে সেটাই শেখানোর চেষ্টা করি। তো প্রথম পয়েন্টটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট এবং সবার মনে এই পয়েন্টটা কোথাও না কোথাও একবার না একবার এই এসে থাকি, এবং এটা খুবই ফ্যাসিনেটিং পয়েন্ট। সেটা হচ্ছে যে কম্পাউন্ডিং। এই কম্পাউন্ডিং জন্যই কিন্তু স্টক মার্কেটে আসা, যে কম্পাউন্ডিং এর ফলে আমাদের একটা ছোট্ট ক্যাপিটাল বিরাট বড় ওয়েলথে পরিণত হবে এবং আমরা একটা বিরাট বড় একটা টাকার মুখ দেখবো। কিন্তু এখানে একটা ড্রব্যাক এটাই যে আমরা যে কম্পাউন্ডিংটা করব, নো ডাউট কম্পাউন্ডিং এর ফলে যে কম্পাউন্ডিংটা হচ্ছে এরকম যে সাপোজ আমি 1 লক্ষ টাকা ইনভেস্ট করলাম, আমার 3-4 বছর পর যদি আমরা ভালো মতো ইনভেস্ট করি স্মল ক্যাপ বা মিড ক্যাপে, তো সেখানে মধ্যে 3 থেকে 4 বছর মধ্যে টাকাটা ডবল হচ্ছে। তার মানে ধরা যাচ্ছে 1 লক্ষ টাকা 4 বছর পর 2 লক্ষ টাকা হচ্ছে, এই 2 লক্ষ টাকা নেক্সট 4 বছর পর 4 লক্ষ টাকা, এই 4 লক্ষ টাকা 8 লক্ষ টাকা, সেম ওয়েতে কিন্তু গ্রো হচ্ছে। তো প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলে কিন্তু এইটা টোটাল টাকাটা গ্রো হচ্ছে, এবার এর ফলে কিন্তু বিরাট একটা ওয়েলথ ক্রিয়েট হয়। কিন্তু এখানে একটা বোঝার বিষয় এটাই যে যখন আমরা রিটেল পাবলিকরা এখানে ইনভেস্টমেন্ট করা শুরু করি এবং একটা কম্পাউন্ডিং এফেক্টে যখন আমরা একটা ওয়েলথ ক্রিয়েট করবো, তো এই ক্ষেত্রে একটা জিনিস বোঝা দরকার, এখানে যদি আমি রিটেল পাবলিক যারা আমরা ছোট মোটো ইনভেস্টমেন্ট করি, আমরা যে 10, 20, 50 হাজার টাকা নিয়ে মার্কেটে নামি, তো সেক্ষেত্রে কিন্তু কম্পাউন্ডে বিরাট বড় সময় লেগে যাবে, মানে বিরাট বড় সময়। কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় যদি এই যখন আমরা কম্পাউন্ডিংটা আসল মজা তখনই পাবো যখন একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট নিয়ে মার্কেটে নামবো। যদি একটা এক্সাম্পল দিই, যে 2024 সালে আমি যদি আমি 1 লক্ষ টাকা নিয়ে ইনভেস্টমেন্ট করি, সেটা কিন্তু মোটামুটি 12 থেকে 13 বছরের মাথায় যদি 3 বছর বা 4 বছর ডবল করতে পারি, তো সেক্ষেত্রে কিন্তু 12 বছরের মাথায় কিন্তু আমরা 16 লক্ষ টাকা মুখ দেখবো। তো আলটিমেটলি 16 লক্ষ টাকা কিন্তু আহামরি কোনো অ্যামাউন্ট না স্টক মার্কেটে কম্পাউন্ডের তুলনায়। তো এটাই এটাই এত এত মানে সেক্ষেত্রে প্রথম ইনিশিয়াল স্টেজগুলো কিন্তু খুব স্লোতে কাটবে। কিন্তু এই জায়গায় যদি আমরা 10 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকা দিয়ে নামি, তো সেক্ষেত্রে 10 লক্ষ টাকা 2024 যদি আমি শুরু করি, তো 2024 আমি ফার্স্ট 10 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট শুরু করলাম, 2027 বা 3 বছর পর আমার এই 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা হচ্ছে, এবং 2030 এই 20 লক্ষ টাকা আমার 40 লক্ষ টাকা হচ্ছে, এবং 2000 যদি আমি 33 দেখি, 2033 দেখি, তো 33 কিন্তু 80 লক্ষ টাকা হচ্ছে, এবং 2036 আমাদের কিন্তু 1.6 ইয়ার হচ্ছে। তার মানে এখানে কিন্তু মোটামুটি 12 বছরে কিন্তু আমরা 1.6 ইয়ারে একটা মুখ দেখলাম। তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এটাই বলবো, কম্পাউন্ডিং নো ডাউট কাজ করে এবং কম্পাউন্ড সেম সিস্টেমই কাজ করে, একটা ছোট অ্যামাউন্টও যেমন কম্পাউন্ড কাজ করে, তো একটা বড় অ্যামাউন্টে কাজ করে। কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানেই যে যখন আমরা 10 লক্ষকে নেক্সট 3 বছর ডবল হয়ে 20 লক্ষ হচ্ছে, তখন একটা বিরাট বড় একটা অ্যামাউন্ট। কিন্তু এই জায়গায় যদি 10,000কে আমরা কম্পাউন্ডিং করে সেম ওয়েতে 100% গেইন করি নেক্সট 3 বছরের মধ্যে, তো সেক্ষেত্রে 10,000 টাকা ডবল হয়ে 20,000 টাকা হচ্ছে, সেখানে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট না। তো এটাই আমার বোঝানোর মেন পয়েন্ট, যে আমি যদি কম্পাউন্ডিংটা ভালো মতো কাজ করবে এবং একটা খুব একটা ভালো রেজাল্ট পাবো, কিন্তু তখনই যখন একটা আমাদের কিন্তু একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট মোটামুটি 10-12 লাখ টাকা নিয়ে যদি আমরা মার্কেটে নামি, তাহলে কিন্তু একটা এই এই জায়গাটা কিন্তু একটা ভালো প্রফিটে মুখ দেখবো। কেউ যদি 5,000, 10,000, 20,000 নিয়ে নামে, তো সেক্ষেত্রে যদি 3 বছর মধ্যে ডবলও হয়, তাহলে কিন্তু তার সেক্ষেত্রে কিন্তু সে ওই জিনিসটা ফিলই করতে পারবে না যে 10,000 টাকা 3 বছরে 20,000 টাকা হচ্ছে, বা 1 লক্ষ টাকা 3 বছর পর 20,000 টাকা, 2 লক্ষ টাকা হচ্ছে। তো আমার কথা এটাই যে কম্পাউন্ড নো ডাউট কাজ করে, কিন্তু একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট দিয়ে নিয়ে যদি নামি, তাহলে কিন্তু এর ফ্রুটসটা, এই যে আসল যে মজাটা কিন্তু আমরা উপভোগ করতে পারবো। আর এই প্রসঙ্গে একটা জিনিস বলা দরকার, তার মানে কি প্রত্যেকেই একটা বড় ক্যাপিটাল দিয়ে নামবে এমন যে একদমই না। এখান থেকে মার্কেটের সবচেয়ে বিউটি, সবচেয়ে বড় সুন্দর জিনিস হচ্ছে এটাই, যে মার্কেটে কিন্তু আমরা 500 টাকারও স্টকস পাই, 250 টাকারও স্টকস পাই, এবং পেনি স্টকস 2-4 টাকার দামেরও স্টকস পাই।
তো সেক্ষেত্রে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে আমাকে একটা বড় অ্যামাউন্ট নিয়ে নামতে হবে, একটা ছোট অ্যামাউন্ট দিয়ে নামা যায়। আমি জাস্ট এখানে একটা অ্যাঙ্গেল তুলে ধরছি যে কম্পাউন্ডিংটা কাজ করে, কিন্তু যদি একটা ভালো অ্যামাউন্ট দিয়ে নামি সেক্ষেত্রে কিন্তু টাকাটা গ্রো হবে। এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলবো, যেটা হচ্ছে যে একটা কথাই আছে যে প্রথম 1 ইয়ার টাচ করাটা বিরাট বড় কঠিন, যেটা আমি বললাম। যদি আমি 10 লক্ষ টাকা দিয়েও যদি মার্কেটে নামি, তো সেক্ষেত্রে 10 লক্ষ টাকাকে 1 ইয়ার টাচ করতে মনে হয় 12 বছর লেগে যাবে। তো এটা কিন্তু বিরাট বড় ধৈর্যের সময়। তো আমি সেক্ষেত্রে 10 লক্ষ টাকা কিন্তু বিরাট বড় অ্যামাউন্ট। তো এটাই বোঝানোর বিষয় যে আমার কিন্তু কম্পাউন্ডিং প্রথম 1 ইয়ার টাচ করতে কিন্তু ভালো কম্পাউন্ডিং সময় লাগবে, এবং তারপর থেকে জার্নিটা খুবই স্মুথ হবে। কেন কি, যদি প্রথম 1 ইয়ার টাচ করতে যে 12 বছর লাগে, নেক্সট 1 ইয়ার টাচ করতে মানে যদি আমি 2024 যে ক্যালকুলেশনটা করলাম, তো সেক্ষেত্রে 2024 থেকে 2036 মধ্যে 1.6 ইয়ার আমি টাচ করলাম। তো নেক্সট 3 বছরে মোটামুটি 36 থেকে নেক্সট 3 বছর পরে কিন্তু আমাদের 1.6 ইয়ারটা মানে 3.2 ইয়ারে হয়ে আছে। তার মানে এখানে বিরাট বড় কম্পাউন্ডিং হচ্ছে। তো এটাই আমার বলার যে কম্পাউন্ডিং কাজ করে, যে ছোট অ্যামাউন্টও কাজ করবে কিন্তু বড় অ্যামাউন্টই কাজ করবে। কিন্তু সেক্ষেত্রে একটু যদি বড় অ্যামাউন্ট নিয়ে নামি, সে কিন্তু জার্নিটা কিন্তু মানে আমরা কিন্তু এই প্রফিটটা কিন্তু ভালো চোখে দেখতে পাবো এবং ফিল করতে পারবো যে একটা বড় অ্যামাউন্ট তৈরি হচ্ছে। 10 লক্ষ টাকা 3 বছরে 20 লক্ষ টাকা হচ্ছে, বিরাট বড় একটা অ্যামাউন্ট। তো এটাই আমার বলার যে তো কম্পাউন্ডিং কে আমরা যেভাবে দেখি যে একটা কাজ করবে, কিন্তু ছোট্ট ক্যাপিটাল নিয়ে কিন্তু সেইভাবে কিন্তু আমরা ওই ফলটা উপভোগ করতে পারবো না। এবার যদি 2 নম্বর পয়েন্টটা তুলে ধরি, সেটা হচ্ছে সাইড ইনকামের একটা ব্যাপার। সেটা হচ্ছে যখন আমরা মার্কেটে ইনভেস্ট করব, যে সাপোজ আমি একটা একটা যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে ইনভেস্ট করলাম, যে আমি ধরলাম 10 লক্ষ টাকাতে মার্কেটে ইনভেস্ট করলাম। তো সেক্ষেত্রে কিন্তু আমার এটাই বলার যে আমরা কিন্তু জানি না এই টাকাটা আমি প্রেডিক্ট করছি যদি স্মল ক্যাপ মিড ক্যাপে ইনভেস্টমেন্ট করি, ভালো একটু স্ট্র্যাটেজি ফলো করে যে ইনভেস্টমেন্ট করি, তো সেক্ষেত্রে আশা করা যায় 3 থেকে 4 বছর মধ্যে টাকা ডবল হবে। কিন্তু এরকমও হতে পারে যে বাজাজ ফিনসার্ভের মতো, যেটা আমি অনেক ভিডিওতে বলেছিলাম, যে বাজাজ ফিনসার্ভ 3-4 বছর ধরে ল্যাগিং একই লেভেলে ঘোরাফেরা করছে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু টাইমের একটা আনসার্টিন ব্যাপারটা কিন্তু এখানে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আমার প্রত্যেককে বলার যে এই মার্কেটের টাকা যখন মার্কেটে যে প্রফিট বুক করবো বা কবে প্রফিট বুক করবো আমরা কিন্তু এক্স্যাক্টলি কিন্তু জানি না। তো সেক্ষেত্রে আমার মনে হয় একটা সাইড ইনকাম থাকাটা কিন্তু খুবই দরকার। তো টোটালি কিন্তু মার্কেটের উপর ভরসা করে চলাটা কিন্তু খুবই রিস্কি হয়ে যাবে। যতক্ষণ না একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট বা একটা মোটা টাকা আমরা কিন্তু এখানে তৈরি করছি। ইনিশিয়াল স্টেজে আমি বলবো যে আমাদের একটা একটা মেজর যে প্রাইমারি ইনকাম সোর্স অবশ্যই রাখা উচিত, এবং মার্কেট টাকাটা অ্যাজ এ ওয়েলথ জেনারেশন হিসেবে কাজ করলে কিন্তু আমার কিন্তু পিস অফ মাইন্ড থাকবে, এবং আমরা টাকাটাকে সুন্দরভাবে গ্রো করতে পারবো। সাপোজ আমি যে বাজাজ ফিনসার্ভের উদাহরণ দিই, যে আমি যখন কিনেছিলাম আজ থেকে 1.5 বছর আগে, তো সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে পর্যন্ত মোটামুটি 20-25% কিন্তু প্রফিটে বসে আছি। কিন্তু আমার টার্গেট ছিল যে 1 বছরের মধ্যে টাকাটা ডবল হয়ে যাবে, কিন্তু বাজাজ ফিনসার্ভ ওইভাবেই কাজ করে। কিন্তু আনফর্চুনেটলি সেই ওইভাবে কাজ করেনি, কিন্তু একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। তো আমি কিন্তু আজকের দিন পর্যন্ত হোল্ড করছি। তো সেক্ষেত্রে আমি এই হোল্ডটা তখনই করতে পারবো যখন এই টাকাটা নেক্সট 3-4 বছর আমার কাজে লাগবে না। তো আমি প্রত্যেককে বলবো এটাই, যে মানে মার্কেটে যে টাকাটা আমি ইনভেস্ট করবো, সেই টাকাটা কিন্তু যে ওই টাকাটা ইনভেস্ট করা উচিত যে টাকাটা আমার 3-4 বছরে কিন্তু কাজে লাগছে না, বা আমার কোনো ইমার্জেন্সি ফান্ডে ওই টাকাটা দরকার নেই। তো এটাই বলবো যে আমাদের কিন্তু মাস্ট বি একটা সাইড ইনকাম থাকা দরকার, যতক্ষণ না ওই টাকাটা একটা বড় ক্যাপিটাল হচ্ছে। হ্যাঁ, হতে পারে যে আমরা ওই টাকাটা ওয়ান ইয়ার তৈরি হয়ে গেল, একটা 1 ইয়ার ক্যাপিটাল তৈরি হলো, দেন কিন্তু আমরা ওখান থেকে কিন্তু কিছু পার্টসে কিন্তু টাকা বের করতে পারি। কিন্তু যতক্ষণ না একটা ভালো একটা অ্যামাউন্ট তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সাইড ইনকাম বা যে প্রফেশন, আমরা মেইন প্রফেশন যেটা আছে, সেটা কিন্তু আমাদের কন্টিনিউ করে যেতেই হবে। কেন কি, যদি মার্কেটের উপর ভরসা করি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু পিস অফ মাইন্ড থাকবো না। তো এটাই বলার যে মার্কেটে যে ইনকামটা হবে সেটা কিন্তু একটু আনসার্টেন থাকবে, একটু সেই সময়টা বেশি নিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু সাইড ইনকাম রাখাটা একদমই দরকার। অনেকে এই কোশ্চেনটা করে থাকে যে আমি ফুল টাইম ইনভেস্টার বা ফুল টাইম ট্রেডার হতে পারি কিনা। তো ডেফিনেটলি পারা যায়, কিন্তু তার জন্য কিন্তু একটা ভালো টাকা আমাদের কিন্তু রিজার্ভে রেখে তারপরে কিন্তু এটা করা যেতে পারে। রিজার্ভে বলতে আমি 1 বছরের একটা যে আমাদের মান্থলি এক্সপেন্সেস থাকে, সেটা যদি আমি আলাদা করে রাখতে পারি কোনো জায়গায়, যে আমার নেক্সট 1 বছর বা 2 বছরের কোনো চিন্তা নেই যে এখান থেকে মার্কেটে টাকা আসুক বা না আসুক, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট জার্নিটা স্মুথলি হবে বা একটা ভালো অ্যামাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবো। তো যেটা বলার যে মোরাল অফ দ্য স্টোরি এটাই, যে আমাদের কিন্তু সাইড ইনকাম একটা মাস্ট বি দরকার। উইদাউট সাইড ইনকামে কিন্তু আমরা কিন্তু পিস অফ মাইন্ড রেখে টাকাটা কিন্তু গ্রো হতে পারবো না, সময় দিতে পারবো না বা দেখতে পারবো না এই জিনিসগুলো। এবং 3 নম্বর পয়েন্টটা সেটা খুবই ইম্পর্টেন্ট, যে আমরা হামেশাই বলে থাকি যে লং টার্ম ইনভেস্টমেন্ট ইজ দ্য কি অফ সাকসেস। যে আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট যদি করে থাকি, তাহলে কিন্তু একটা বড় ওয়েলথ ক্রিয়েট করতে পারবো। তো এখানে একটা কোশ্চেন আসে, লং টার্ম ইনভেস্টমেন্ট আমি কোন স্টকসে করবো? আমরা কি এইচডিএফসি ব্যাংকে করবো, নাকি আইসিআইসি ব্যাংকে, নাকি কোটাক মাহিন্দ্রা ব্যাংকে, না এশিয়ান ব্যাংকে করবো? তো এখানে কোথায় করবো আমি, বা
বা বাজাজ ফিনসার, বাজাজ ফাইন্যান্স, স্পিড লাইট, এগুলোতে করব। তো এখানে আমার একটাই বলার যে অনেকে ভাবে যে লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করে আমি রেখে দিব, এটা আমার আমার খুব তাড়াতাড়ি ওয়েলথ ক্রিয়েট হবে, আমরা 20-25%, 30% করে সিএজিআর করবো, কিন্তু আলটিমেটলি কিন্তু সেটা না। আমরা যদি একটু ডিপ ডাউন স্টাডি করি তো দেখবো যে লং টার্ম ইনভেস্টমেন্ট তখনই সত্যি হয় যে আমরা কোনো এইচডিএফসি ব্যাংক থেকে আজকে যদি 20 থেকে 25 বছর আগে কিনতাম তাহলে কাজ দিত, বা আবার লং টার্ম ওয়েলথ তৈরি হতো। সেম থিং বাজাজ ফিনসার বা আয়েশা মোটর কাছ থেকে 20-25 বছর আগে যদি আমি পারচেস করতাম এবং আজকে দিন পর্যন্ত হোল্ড করতাম, তাহলে কিন্তু এই কোম্পানি তৈরি একটা কম্পাউন্ডিং কিন্তু লাভটা পেতাম। নাকি আজকের দিনে এইচডিএফসি ব্যাংক কিনে 20 বছর হোল্ড করলে কিন্তু ওই গেইনটা পাবো না। কেন কি এইচডিএফসি একটা ম্যাচিওর লেভেলে চলে গেছে। যদি এর এক্সাম্পল দিই, সাপোজ আজ থেকে যদি 20 বছর আগে কোনো এইচডিএফসি ব্যাংকই যদি আমি ধরলাম যে 100 কোটি টাকা প্রফিট জেনারেট করে, তো নেক্সট দেখা যাচ্ছে 2-3 বছরে ওর নেট প্রফিট ডবল হচ্ছে, তো 200 কোটি টাকা করছে। নেক্সট 3 বছর, নেক্সট 3-4 বছরে ওর নেট প্রফিট আবার ডবল হচ্ছে, তো ওই 200 কোটি 400 কোটি টাকা হচ্ছে, কিন্তু খুব ইজিলি হচ্ছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন এইচডিএফসি নেট প্রফিট 10,000 কোটি টাকা হচ্ছে, সেটাকে কিন্তু নেক্সট 3 বছরে 20,000 কোটি টাকা করা বিরাট বড় টাফ জিনিস। তো এটাই বলবো, যখন আমরা এটাই আমরা করা উচিত, যখন আমি লং টার্ম ইনভেস্টমেন্ট দিকে ইনভেস্ট করবো, তো সেক্ষেত্রে কিন্তু স্মল ক্যাপ, মিড ক্যাপে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে এবং দেখতে হবে যে এই কোম্পানির যে ফিউচার প্রসপেক্ট কতটা আছে এবং ওই মার্কেটেও জায়গা আছে কিনা। মার্কেটের জায়গা বলতে এটাই যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি আরো গ্রো হওয়ার জায়গা আছে কিনা, নাকি ব্যাংক এটা বিরাট বড় আর ব্যাংকে পরিণত হয়ে গেছে। তো ডেফিনেটলি যদি আমরা এইভাবে কনসিডার করি তাহলে কিন্তু হবে। তো এখানে মিস্টেকটা হচ্ছে এটাই যে আমরা ভাবি যে এইচডিএফসি ব্যাংকে বা এশিয়ান পেইন্টে বা আজকে বাজাজ ফিনসার্ভে আমরা ইনভেস্ট করবো এবং চোখ বন্ধ করে রেখে দেবো, তারপরে কিন্তু একটা বিরাট বড় ওয়েলথ তৈরি হবে, কিন্তু এটা কোনোদিনই সম্ভব না। আমাকে আজকের দিনে আইডেন্টিফাই করতে হবে যে এরকম যদি পেইন্ট ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ছোট প্লেয়ার কি আছে এবং যার মার্কেট শেয়ার গ্রো হচ্ছে বা প্রফিটেবিলিটি দিনকে দিন গ্রো হচ্ছে। যদি এক্সাম্পল দিই সেক্ষেত্রে কিন্তু ইন্ডিগো পেইন্ট একটা এক্সাম্পল নেওয়া যেতে পারে, যে কিন্তু মাল্টি ব্যাগার হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এইসব স্ট্রাকচার আইডেন্টিফাই করতে হবে। তো ওটাই বলার যে যদি আমরা আরো যদি অন্য ইন্ডাস্ট্রির কথা বলি, ব্রোকারিং ইন্ডাস্ট্রির কথা বলি, যেখানে জিরোধা, এঞ্জেল ওয়ান আছে, 5 পয়সা ক্যাপিটাল আছে, তো ডেফিনেটলি যে মানে এঞ্জেল ওয়ানে দেখলাম লাস্ট 3-4 বছরে ওর স্টক প্রাইস কিন্তু 7-8 গুণ হয়ে গেছে। তো এইসব স্টকস কিন্তু মাল্টি ব্যাগার হতে পারে নেক্সট 20 বছরের মধ্যে। তো আমাকে এটাই আইডেন্টিফাই করতে হবে যে স্মল কোম্পানি, মার্কেট সাইজ বিরাট আছে এবং কোম্পানি প্রচন্ড অ্যাগ্রেসিভ খুব। এই যদি যদি এইসব কোম্পানি ব্যালেন্স শিট দেখি, তো এদের কোম্পানি কিন্তু কম্পাউন্ডিং কিন্তু মোটামুটি 25-30% কম্পাউন্ডিং রেট হিসাবে কিন্তু আমরা সিএজিআর পাচ্ছি। কিন্তু যদি এইচডিএফসি ব্যাংকে আজকে ইনভেস্ট করি, সেই ক্ষেত্রে কিন্তু 15-12% বা 15 থেকে খুব বেশি হলে 20% পাবো। আর একটা জিনিস এখানে বলা, যদি 20%-এর জন্য আমি এত রিস্ক নেই, মার্কেটে ডাইরেক্ট ইনভেস্ট করবো, তো সেক্ষেত্রে আমার মনে হয় যদি 20% বা 18-15 থেকে 20% যদি পেতেই হয়, তো সেক্ষেত্রে আমি স্মল ক্যাপে ইনভেস্ট করে দেবো, যেখানে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড যেখানে আছে ওখানে ইনভেস্ট করবো, বা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড যেগুলো আছে সেগুলোতে আমি ইনভেস্ট করবো। কেন আমি এখানে ডাইরেক্টলি রিসার্চ করবো, ইনডেপথ অ্যানালাইজ করবো, কোম্পানি বিজনেস ফান্ডামেন্টাল দেখতে যাবো। তো আমার এটাই বলার, যদি যদি লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে তাকিয়ে কোনো ইনভেস্টমেন্ট করতে হয়, তো সেক্ষেত্রে স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করতে হবে এবং স্মল ক্যাপের ক্ষেত্রে যেগুলো মার্কেট সাইজ বড় আছে এবং বিজনেস পটেনশিয়াল আছে সেগুলো করতে হবে। আর এটা খুবই কিন্তু টাফ জিনিস, কেন কি স্মল ক্যাপ ইনভেস্টমেন্টটা খুব একটা ইজি না। কেন কি যখন আমি এশিয়ান পেইন্টে ইনভেস্টমেন্ট করছি সেক্ষেত্রে আমার কিন্তু সবকিছু ক্লিয়ার যে বিজনেস লাস্ট 30 বছর ধরে ব্যবসা করে আসে, নেট প্রফিট গ্রো হচ্ছে, সেলস গ্রো হচ্ছে। কিন্তু এই যে ছোট কোম্পানিগুলো, সেটা কোম্পানির সেরকম ইনফরমেশন কিন্তু মার্কেট অ্যাভেলেবেল থাকে না, সেরকম কিন্তু নিউজও সেরকম থাকে না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন ডেপথ অ্যানালাইজ করে, বিজনেস ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইজ করে এবং ওর কন্ট্রোল গুলো যেগুলো আছে, কোয়ার্টারের রেজাল্ট কি আছে, ম্যানেজমেন্টের গাইডলাইন কি আছে, তো টোটালটা কিন্তু ইন ডেপথ অ্যানালাইজ করতে হয়। তারপরে কিন্তু আমরা ডিসিশন নিতে পারি যে এই কোম্পানিতে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট ইনভেস্ট করবো এবং গ্রো হতে দেবো। তো এটাই বলার যে যদি আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে হয়, তো আমাদের স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করতে হবে বা মিড ক্যাপে করতে হবে, লার্জ ক্যাপে করে কিন্তু ওই জিনিসটা করবো না, যেটা কিন্তু অনেকেই এই ভুলটা করে থাকে। তো যদি রিক্যাপ করি ভিডিওটা, তো 3টা পয়েন্ট। একটা পয়েন্ট হচ্ছে যে কম্পাউন্ডিং আমরা কাজ করে, মার্কেটে কম্পাউন্ডিং কাজ করে এবং খুব ভালো মতো কাজ করে, কিন্তু তার জন্য যদি একটা ভালো সিগনিফিকেন্ট অ্যামাউন্ট যদি ইনভেস্টমেন্ট করি, তো সেক্ষেত্রে কিন্তু ওই গ্রো হওয়াটা অ্যামাউন্টটা কিন্তু ভালো মতো আমরা লক্ষ্য করতে পারবো। যেটা এক্সাম্পল দিলাম যে 10 লক্ষ টাকা আমরা মোটামুটি 12 বছরের মধ্যে আমরা কিন্তু 1 CR টাচ করতে পারবো। কিন্তু সেই জায়গায় যদি 1 লক্ষ টাকা দিয়ে আমরা ইনভেস্টমেন্ট স্টার্ট করি, তো সেক্ষেত্রে কিন্তু ওই টাকাটা গ্রো হতে মোটামুটি ওই 1 লক্ষ টাকা মোটামুটি 12 বছর মাত্র 16 লক্ষ টাকা দেওয়া হবে। তো এই হচ্ছে সিগনিফিকেন্ট এই অ্যামাউন্টটা, এই জিনিসটাই আমি তুলে ধরলাম প্রথম পয়েন্টে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে মার্কেটে যে আমরা ইনভেস্ট করবো সেই টাকাটার উপর যদি আমরা নির্ভরশীল হয়ে থাকি, তো সেক্ষেত্রে কিন্তু এটা খুবই রিস্কি সাইন। কেন কি মার্কেট ভলাটাইল থাকে, হয়তো 3 বছরের জায়গায় 4 বছর 5 বছর লাগতে পারে। তো সেক্ষেত্রে যদি ওই টাকাটা দিয়ে আমাদের সংসার চলে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের
আমাদের সংসারে কিন্তু আমাদের ডে টু ডে এক্সপেন্সেস কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো আমার মতে এই টাকাটাই ইনভেস্ট করা উচিত, যেটা কারণে আমাদের নেক্সট 3-4 বছর কিন্তু লাগছে না। এবং আমি এটাই বলবো যে আমাদের যাতে সাইড ইনকামটা যে ততক্ষণ কন্টিনিউ করা উচিত যতক্ষণ না আমার পোর্টফোলিও অ্যামাউন্ট কিন্তু বিরাট একটা ভালো অ্যামাউন্টে চলে গেছে, যেখানে আমার 2 বছর 3 বছর এক্সপেন্সেস আমি এখান থেকে বের করতে পারছি। তো আমার এটাই বলার যে সাইড ইনকামটা কিন্তু কন্টিনিউ, বা যে মেইন ইনকামটা যেটা আছে আমাদের, সাইড ইনকাম তো বলা ভুল, যে মেইন ইনকাম যেটা আছে যেখান থেকে আমার মেইনলি আমাদের সংসার খরচ চলে, সেটা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে আনলেস আমার পোর্টফোলিওটা ভালো অ্যামাউন্ট তৈরি আছে। এবং 3 নম্বর যেটা তুলে ধরলাম যে লং টার্ম ইনভেস্টমেন্ট যে ব্যাপারটা, যে আমরা ভাবি আজকের দিনে ইন্ডিগো পেইন্টে, আমরা যে ভাবি যে আমরা ভাবি যে আয়শা মোটরস ইনভেস্ট করলে বা এশিয়ান পেইন্ট ইনভেস্ট করলে একটা বড় টাকা তৈরি হবে, কিন্তু একদমই না। আমাদের ইনভেস্ট করতে ছোট কোম্পানিতে যার ফিউচার প্রসপেক্ট ভালো এবং মার্কেট সাইজ বেশি, যেখানে কোম্পানি গ্রো হতে পারে প্রচন্ড পরিমাণে। তো এই ছিল এই ভিডিওটা, যে আশা করি 3টা পয়েন্ট বোঝাতে পারলাম। এইসব মিস্টেক যদি আমি অ্যাভয়েড করি বা ইনভেস্টমেন্ট করার সময় এইসব মিস্টেকগুলো যদি মাথায় রেখে আমরা কাজ করি, আমার মনে হয় আমাদের ইনভেস্টমেন্ট জার্নিটা আরেকটু ভালো হবে, আরেকটু স্মুথ হবে, আরেকটু রিফাইন হবে। তো এটাই ছিল এই ভিডিও আমাদের মেইন টপিক, 3টা টপিক। আর সেক্ষেত্রে বলা দরকার একটা জিনিস বলি, যে কেউ যদি নতুন এসে থাকো চ্যানেলে, ডেফিনেটলি চ্যানেল সাবস্ক্রাইব করো। কোনো নতুন কিছু জানার থাকলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও। এবং তো আশা করি ভিডিওটা প্রত্যেকে ভালো লাগলো। তো এখানেই রাখছি ভিডিওটা। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।